প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে উপস্থিত হয়েছি আমি ব্যবস্থাপনা বিভাগের এই বিবিএ প্রোগ্রামের চতুর্থ বর্ষের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন শিল্প সম্পর্ক এই কোর্সের আজকের আমাদের 4 নম্বর লেকচার এবং আজকের লেকচারের বিষয়বস্তু কালেকটিভ বার্গেনিং। তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা জানো যে আমাদের যে সাবজেক্ট কোড এটার সেটা হচ্ছে 242607। তো এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের 4 নম্বরের লেকচারে তোমাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি এবং চলো আজকের আমরা কন্টেন্টগুলো দেখি। আমরা আজকে এই বিষয়গুলো অর্থাৎ কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই যে জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ বার্গেনিং এর কথা বলা হচ্ছে এখানে, অর্থাৎ আমরা যদি বলি যে দর কষাকষি এরকম জিনিসটা একটা চলে আসে, অর্থাৎ কালেকটিভ বা বার্গেনিং যৌথ দর কষাকষি। তো এই যৌথ দর কষাকষির যে প্রক্রিয়া সেটি আমি শুরুতে একটু কথা বলি এই বিষয়ে, তারপরে আমরা নাহলে স্ক্রিনে যাচ্ছি। আসলে যে যৌথ দর কষাকষি এটা কিন্তু একটা প্রক্রিয়া এবং যেখানে দুইটা পক্ষের একটা প্রতিনিধি থাকবে, দুইটা পক্ষের যে বিভিন্ন প্রতিনিধি থাকবে সেই প্রতিনিধিরা কিন্তু সম্মিলিতভাবে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য আলাপ আলোচনা করে এবং যা অবশ্যই উভয় পক্ষের যে একটা সম্পর্ক সেই সম্পর্কে কিন্তু একটা প্রকৃতি যেটা থাকবে, তাদের যে একটা প্রকৃতি মানে তাদের সম্পর্কটা আসলে কতটুকু গভীর এর যে একটা প্রকৃতি, সেই প্রকৃতিটা আসলে সুস্পষ্ট করে তুলবে এই বার্গেনিং। আমরা যদি আরেকটি ভাবে বলি তাহলে বলবো যে আসলে যে পক্ষগুলো থাকবে, আমরা যদি শ্রমিক কর্মী এবং নিয়োগকর্তা দুটিকে যদি দুটো পক্ষ চিন্তা করি তাহলে সেক্ষেত্রে যে যৌথ দর কষাকষি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার সহায়তায় আসলে শ্রমিক কর্মী এবং যে ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট এবং যা এমপ্লয় এই দুটির মধ্যেকার যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক বা সহায়তার যে একটা সম্পর্ক, এটি কিন্তু এই নিয়োগকর্তার যে প্রতিনিধিরা থাকবে এদের সঙ্গে কিন্তু তোমার শ্রমিক কর্মীর যে প্রতিনিধি থাকবে এদের মধ্যে কিন্তু একটি আলোচনা হবে এবং এই আলোচনাপূর্বক চুক্তির মাধ্যমে কিন্তু নিয়োগের যে শর্তাদিগুলো নির্ধারিত হবে সেই শর্তাদি নির্ধারণের একটা প্রক্রিয়া এটাও কিন্তু বলা যেতে পারে। তো যাই হোক, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে একটু আমরা পড়ি। স্ক্রিনে কি দেখো, কালেকটিভ বার্গেনিং ইজ এ মোড অফ ফিক্সিং দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট। এখানে দেখো এমপ্লয়মেন্টের একটা টার্মস বাই মিনস অফ বার্গেনিং বিটুইন অ্যান অর্গানাইজড বডি অফ এমপ্লয়িজ, এমপ্লয়ির যে বডি তার মধ্যে অ্যান্ড দ্য এমপ্লয়ার, এই যে আমি একটু আগে যেটা বললাম যে ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়ি অর অ্যান অ্যাসোসিয়েশন অফ এমপ্লয়ার্স। অর্থাৎ অনেক সময় এমপ্লয়ার থাকতে পারে সরাসরি, আবার অনেক সময় কিন্তু এমপ্লয়ারদের অ্যাসোসিয়েশন সেটিও কিন্তু থাকতে পারে। তো এবং এখানে বলা হচ্ছে দেখো যে ইউজুয়ালি অ্যাক্টিং থ্রু অর্গানাইজড এজেন্ট, এবং এটি কিন্তু সাধারণত প্রতিনিধিদের মাধ্যমেই কিন্তু এই জিনিসগুলো সংগঠিত হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কালেকটিভ বার্গেনিং তোমার হচ্ছে যে এটা যদি ডেফিনেশন আমরা দেখলাম একটা, আরেকটি দেখবো সেটা হচ্ছে দেখো নিচের দিকে দেখো তোমরা যে কালেকটিভ বার্গেনিং ইজ এ প্রসেস ইন হুইচ দ্য রিপ্রেজেন্টেটিভ or representatives of a labor organization। তাহলে দেখো এখানে লেবার অর্গানাইজেশনের একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে এন্ড দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বিজনেস অর্গানাইজেশন, এবং বিজনেসের যে অর্গানাইজেশন বা আমরা যেটা বলবো যে ম্যানেজমেন্টের অর্গানাইজেশন সেটির যে একটা তোমার রিপ্রেজেন্টেটিভ সেটির সাথে এন্ড মিট এন্ড অ্যাটেম্প্ট টু নেগোশিয়েট এ কন্ট্রাক্ট of agreement which specifies the nature of the employer union রিলেশনশিপ। তাহলে এখানে দেখো যে এই যে আমরা একটু আগে বললাম যে এই দুজনের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হবে সেই সম্পর্কের যে বার্গেনিং অর্থাৎ যৌথ দর কষাকষির মাধ্যমে একটা চুক্তিতে আবদ্ধ হবে এবং এই এদের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা কিন্তু সেক্ষেত্রে ফুটে উঠবে। তো যাই হোক, এটি ছিল আমাদের আজকের এখানকার বিষয়বস্তু। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স অফ কালেকটিভ বার্গেনিং। আসলে দেখো যখন আমরা আসলে এখনকার যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে কালেকটিভ বার্গেনিং এর আসলে বৈশিষ্ট্য। তোমরা জানো যে কালেকটিভ বার্গেনিং এর যে বৈশিষ্ট্যের আমরা যদি চিন্তা করি তাহলে দেখো এখানে শুরুতে লেখা আছে কালেকটিভ, আর তারপরে লেখা আছে দেখো স্ট্রেংথ, আর তারপরে লেখা আছে দেখো ভলান্টিয়ারি। বিষয়গুলো এরকম যে কালেকটিভ বার্গেনিং ইজ এ টু ওয়ে গ্রুপ। তোমরা দেখতে পাচ্ছ টু ওয়ে গ্রুপ প্রসেস। এটা হচ্ছে কি দুইটা একটা ওয়ে থাকবে, হোয়ার দ্য এমপ্লয়ার্স রিপ্রেজেন্টেটিভ এন্ড এমপ্লয়িজ রিপ্রেজেন্টেটিভস সিট টুগেদার টু নেগোশিয়েট। এখানে আলোচনা করার জন্য দুইটা পক্ষ থাকবে। এখানে বৈশিষ্ট্যের মধ্যে আমরা এখানে কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করা যাবে। একটা হচ্ছে কালেকটিভ হবে সেটি, এবং সেটি সম্মিলিতভাবে হবে। কালেকটিভ মিন্স সম্মিলিতভাবে হবে, যৌথভাবে হবে। তো এখানে বলা হলো টু ওয়ে গ্রুপ, দুইটা গ্রুপ থাকবে প্রসেস, হোয়ার দ্য এমপ্লয়ার্স রিপ্রেজেন্টেটিভ, এখানে এমপ্লয়ারের রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং এমপ্লয়িজ রিপ্রেজেন্টেটিভ থাকবে, সিট টুগেদার, তারা পাশাপাশি বসবে, একত্রে বসবে টু নেগোশিয়েট টার্মস অফ এমপ্লয়মেন্ট। তাহলে এখানে টু নেগোশিয়েট, এখানে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানে এমপ্লয়মেন্টের যে শর্ত সেই শর্তগুলো নির্ধারণের জন্য, সেই শর্তগুলো আলোচনার জন্য যখন দুই পক্ষ বসবে তখন আমরা সেটিকে বলবো এটা হচ্ছে। তাহলে এটা কি
এটা যদি কালেকটিভ বার্গেনিং হয়ে থাকে তাহলে অবশ্যই এই কালেকটিভ বার্গেনিং এর ক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কিন্তু সেটি হবে সম্মিলিত এবং সেটি হবে কালেকটিভ। নেক্সট যে টপিকস বা নেক্সট যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে স্ট্রেংথ। বোথ দ্য পার্টিস ইন কালেকটিভ বার্গেনিং আর স্ট্রং অ্যান্ড ইকুয়াল। অবশ্যই এরা কিন্তু স্ট্রং হবে এবং অবশ্যই এটা কিন্তু ইকুয়াল হবে। তাহলে এই যে আমরা এখানে বলছি যে এরা কিন্তু হচ্ছে কি হবে, আমরা বলছি স্ট্রং হবে এবং দুই পক্ষই কিন্তু সমান শক্তিশালী হবে এবং আরেকটি বিষয় তারা কিন্তু অবশ্যই সমতার ভিত্তিতে থাকবে। আরেকটা বিষয় দেখো ভলেন্টারি। বোথ পার্টিস কাম টু দ্য নেগোসিয়েশন টেবিল। তারা কিন্তু টেবিলে আসবে ভলেন্টারি ইন অর্ডার টু গো ইন পার্টিকুলার নেগোসিয়েশন। তাহলে এখানে আমরা এখানে বলছি যে এখানে তারা কিন্তু কি করবে, একটা নেগোসিয়েশন টেবিলে আসবে, ভলেন্টারিলি আসবে, মানে কি তারা স্বেচ্ছায় আসবে এবং ইট ইজ বেসড অন ডিসকাশন। এটা কিন্তু একটা আলোচনার ভিত্তিতে হবে এবং মিউচুয়াল ট্রাস্ট। এটা কিন্তু অবশ্যই একটা পারস্পরিক যে আস্থা বিশ্বাস সেটার উপর হবে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়ার মধ্যে হবে। তাহলে আমরা এখানে দেখলাম তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছি, কালেকটিভ, স্ট্রেংথ অ্যান্ড ভলেন্টিয়ারি। কালেকটিভ, স্ট্রেংথ অ্যান্ড ভলেন্টিয়ারি। ওকে, এছাড়াও আমরা যদি আরো কিছু কথা বলি বা এই সম্পর্কিত যদি আরেকটু বিশ্লেষণ করি তাহলে বলবো যে অবশ্যই উভয় পক্ষের যে প্রতিনিধি থাকবে তারা কিন্তু সম্মিলিতভাবে বসে নিয়োগের শর্তাদি আলোচনা করবে। নাম্বার 2 তে যদি আমরা বলতে পারি এটি হচ্ছে অবশ্যই একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। নিঃসন্দেহে আমরা বলতেই পারি এটা ডিসিশন মেকিং একটা প্রসেস এবং যেটার মাধ্যমে ব্যবস্থাপনা শ্রম সংক্রান্ত একটা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যবস্থাপনা শ্রম, দ্যাট মিন বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য এমপ্লয়িজ। এরপরে দেখো এটা অবশ্যই একটা ধারাবাহিক কার্যক্রম এবং এটি একটা চুক্তির সম্পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত কিন্তু এই বার্গেনিংটি চলতে থাকবে। এবং আরো একটি বিষয়, এটি কিন্তু শিল্প বিরোধ যে নিষ্পত্তি, সেই শিল্প বিরোধ নিষ্পত্তির কিন্তু এটি একটি অন্যতম প্রধান একটা সর্বোত্তম বলতে পারি আমরা পদ্ধতি। আরেকটি বিষয়, এটা অবশ্যই নমনীয় এবং এটা অবশ্যই ডাইনামিক, ফ্লেক্সিবল হতে হবে এবং ডাইনামিক এবং পারস্পরিক যে গ্রহণ বর্জন নীতি, কোনটি গ্রহণ করব কোনটি গ্রহণ করব না, কতটুকু গ্রহণ করব কতটুকু গ্রহণ করব না, এই আলোচনার ভিত্তিতে কিন্তু এই সিদ্ধান্তে আসতে হবে এবং এটি কিন্তু এই জন্য যৌথ দর্শক কষাকষির এটি একটি কিন্তু বৈশিষ্ট্য। তো আমরা কিন্তু এরকম আরো কিছু কথা বলতে পারি, যেমন ধরো যৌথ দর কষাকষির কিছু তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বগুলোর কথা যদি আমরা একটু আলোচনা করি তাহলে বলবো যে একটা হচ্ছে মার্কেটিং থিওরি। আমরা যদি একটু চিন্তা করি তাহলে বলবো যে যৌথ দর কষাকষির কিন্তু একটা থিওরি, সেটা হচ্ছে মার্কেটিং থিওরি। আর একটা হচ্ছে গভর্নমেন্টাল থিওরি বা যেটাকে বলা হচ্ছে সরকারি তত্ত্ব। আর একটা থিওরি হচ্ছে আমরা বলি ম্যানেজারিয়াল থিওরি বা যেটা হচ্ছে ব্যবস্থাপকীয় তত্ত্ব। আসলে যেটা মার্কেটিং থিওরি, সেই থিওরিটা হচ্ছে এরকম যে এই তত্ত্ব অনুসারে আসলে যৌথ যে দর কষাকষি, সেই যৌথ দর কষাকষিকে শ্রম বিক্রয়ের যে চুক্তিনামা সম্পাদনের কৌশল হিসেবে সেটি ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে কিন্তু শ্রমিকদের যে কাজ করার যে মজুরি, প্রতিষ্ঠানের কাজের যে পরিবেশ এবং নিযুক্তির যে শর্তাদি, সেই শর্তাদি নির্ধারণ করা হবে এবং এটা মালিক পক্ষ চুক্তিনামা অনুসারে কিন্তু শ্রমিকদের নিয়োগ দান করবেন এবং সে অনুসারে কিন্তু শ্রমিকদেরকে পরিচালনা করবেন। আবার অর্থাৎ এরকম বলতে পারি আমরা যে শ্রমিকেরা যেহেতু আর্থিকভাবে মালিক পক্ষের চেয়ে অনেকটা দুর্বল, অবশ্যই দুর্বল, সেহেতু কিন্তু ট্রেড যে ইউনিয়ন বা শ্রমিক সংঘ তাদের সহায়তায় এখানে যৌথ মূল দর কষাকষির মাধ্যমে মালিকের উপরে চাপ সৃষ্টি করার জন্য তারা কিন্তু তাদের ক্ষমতা বৃদ্ধি করতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে কি বিপণন তত্ত্ব। তাহলে এখানে বলা হলো মার্কেটিং থিওরি। নাম্বার 2 তে বলা হচ্ছে যেটা হচ্ছে একটা গভর্নমেন্টাল থিওরি, অর্থাৎ এটা হচ্ছে সরকারি তত্ত্ব এবং এক্ষেত্রে যৌথ দর কষাকষিকে একটা শিল্পীয় জগতে একটা সাংবিধানিক পদ্ধতি হিসেবে মনে করা হয় এবং শিল্প প্রতিষ্ঠানের যে দৈনন্দিন কার্যকলাপ বা কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড পরিচালনা এবং শ্রম সংক্রান্ত যে বিভিন্ন আইন, এই আইন প্রণয়নে এখানে যৌথ দর কষাকষি কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করে বা সহায়তা করে থাকে। আর 3 নম্বরের যে তত্ত্বের কথা বললাম সেটা হচ্ছে ম্যানেজারিয়াল থিওরি, বলা হচ্ছে ব্যবস্থাপকীয় তত্ত্ব। এখানে ব্যবস্থাপকীয় তত্ত্বে যৌথ মূলধনী যৌথ যে দর কষাকষি, সেই যৌথ দর কষাকষি কিন্তু একটা ব্যবসায় প্রশাসনের একটা পদ্ধতি হিসেবে চিহ্নিত এবং ইহাতে শ্রমিক মালিক উভয় পক্ষ পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সময় অবশ্যই এটি ব্যবস্থাপকীয় যে কর্মকাণ্ডগুলো রয়েছে বা কার্যকলাপ রয়েছে তার ভিত্তিতে কিন্তু এখানে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এটার জন্য কিন্তু এটাকে ব্যবস্থাপকীয় তত্ত্ব বলা হচ্ছে। অর্থাৎ এই তত্ত্ব বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবস্থাপনার যে কার্যকলাপ বা যে মূলনীতি সেগুলোর কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়। তাহলে আমরা এখানে 3টে তত্ত্বের কথা বললাম, একটা হচ্ছে আমাদের মার্কেটিং থিওরি বা বিপণন তত্ত্ব, দ্বিতীয় নাম্বার হচ্ছে গভর্নমেন্টাল থিওরি বা সরকারি তত্ত্ব, আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল থিওরি বা ব্যবস্থাপনা তত্ত্ব বা ব্যবস্থাপকীয় তত্ত্ব। তো এছাড়াও আমরা যদি আরো একটু ডিপলি যাই এই কালেকটিভ বার্গেনিং এর বা যৌথ মূলধনী যৌথ দর কষাকষির যদি প্রকারভেদের কথা যদি চিন্তা করি, যদিও এই জিনিসগুলো তোমাদের জানা উচিত এবং সিলেবাসের বই অন্তর্ভুক্ত জিনিস,
তো এখানে কিন্তু যে বিষয়গুলো রয়েছে দেখো, যে আমরা যদি এটাকে প্রকারভেদ নিয়ে একটু কথা বলি, তাহলে বলবো যে সাধারণত যৌথ দর কষাকষি কিন্তু দুই ধরনের চিন্তা করা হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম, আর একটা হচ্ছে তোমার হচ্ছে সমন্বিত বলা হচ্ছে এটা অনেক সময়, বা ইন্টিগ্রেটিভ যেটা আমরা বলে থাকি সাধারণত। যে একটা হচ্ছে ট্র্যাডিশনাল কালেকটিভ বার্গেনিং, একটা হচ্ছে ইন্টিগ্রেটিভ, অর্থাৎ একটা হচ্ছে শুরুতে যেটা ছিল চিরাচরিত বা প্রথাগত সেটি, আর একটা হচ্ছে আমাদের সমন্বিত বা যেটা ইন্টিগ্রেটেড বা ইন্টিগ্রেটিভ। তো প্রথমের যে কথাটা আমি যেটা বলি, সেটা ট্র্যাডিশনাল যে কালেকটিভ বার্গেনিং, সেখানে কিন্তু আসলে বিরোধ নিষ্পত্তিতে মূল যে কথাটা সেটা হচ্ছে যে বিরোধ নিষ্পত্তিতে যখন যৌথ দর কষাকষির অনুসরণ করা হবে, তখন সেটা হচ্ছে ট্র্যাডিশনাল। যেমন ধরো উভয় পক্ষের প্রতিনিধিরা যখন মিলিত হয়ে অনেক সময় মজুরি, কাজের শর্তাদি, শ্রমিক ছাঁটাই, বরখাস্ত পদোন্নতি কিংবা নিয়োগের বিভিন্ন শর্তাদি নিয়ে কথা বলবে, তখন সেগুলোকে এই আলোচনা বা আলাপ আলোচনা পূর্বক যখন চুক্তিনামা স্বাক্ষরিত হবে বা সম্পাদিত হবে, তখন আমরা সেটাকে বলবো সেটা হলো চিরাচরিত বা ট্র্যাডিশনাল যৌথ দর কষাকষি বা কালেকটিভ বার্গেনিং। এখানে কি হয়, উভয় পক্ষের প্রস্তাব, কলাকৌশল এবং চুক্তি, এই চুক্তি কিন্তু প্রয়োগের মাধ্যমে নিজ নিজ যে দাবি দবা বা দাবি দফা বা দাবি দাওয়া, সেই জিনিসগুলো কিন্তু অর্জনের চেষ্টা করা হয়। আর যেটা সমন্বিত, সেখানে কিন্তু কি করা হয়, এক পক্ষ অন্য পক্ষকে সহযোগিতামূলক এবং একে অপরের বিশ্বাসযোগ্য যে মনোভাব পোষণ করে, এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উভয়ের যে প্রতিনিধি থাকবে তাদের কিন্তু অংশগ্রহণের একটা সুযোগ নিশ্চিত করা হয়। এটা আসলে তাহলে আমরা বুঝতে পারছি যে আগেরটা ছিল ট্র্যাডিশনাল, আর এটা কিন্তু আমরা অনেকটা বলতে পারি যে এটা কিন্তু একটা গণতান্ত্রিক উপায়ে ঘটনা ঘটায়। অর্থাৎ যৌথ দর কষাকষির যে সমন্বিত প্রক্রিয়া, সেখানে কিন্তু দুইজনের মানে পার্টিসিপেশনের মাধ্যমেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। অর্থাৎ দুই পক্ষের প্রতিনিধির মিলিতভাবে এখানে বিভিন্ন ধরনের দাবি দাবাগুলো তোলে, এবং সেক্ষেত্রে সেটা আবার মিউচুয়ালি ট্রাস্টের মাধ্যমে বা মিউচুয়ালি সেটা ডিসাইড করা হয় যে আসলে কোনটি করা হবে। অর্থাৎ দুই পক্ষের কিন্তু এখানে স্বার্থ সংশ্লিষ্ট জিনিসগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করা হয়। তো যাই হোক, এই ছিল আমাদের যৌথ যে দর কষাকষির প্রকারভেদ। আমি বললাম দুইটি, একটি হচ্ছে ট্র্যাডিশনাল আর একটি হচ্ছে ইন্টিগ্রেটিভ। তো এখন এবারে আমরা যদি আরেকটু দিকে যাই, সেটি দেখবো যে আসলে কালেকটিভ বার্গেনিং এর যে উদ্দেশ্য রয়েছে সেগুলো আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সেটেল ডিসপিউটস বা কনফ্লিক্ট রিলেটিং টু ওয়েজেস এন্ড ওয়ার্কিং কন্ডিশনস। আমরা এখানে শুরুতেই বলছি যে আসলে এটা কিন্তু শিল্প সম্পর্কের যে চ্যাপ্টার ছিল, সেখানেও এরকম কিন্তু জিনিস চলে এসেছিল যে আসলে সুসম্পর্ক যদি বজায় থাকে, তাহলে কিন্তু এই যে ডিসপিউট যেটা থাকবে বা কনফ্লিক্ট যেগুলো থাকবে, সেগুলো কিন্তু আসলে সমঝোতার ভিত্তিতে সেগুলোর সমাধান করা কিন্তু খুব সহজেই সম্ভব হবে। তো এখানেও একই রকম, অর্থাৎ কালেকটিভ বার্গেনিং এর ক্ষেত্রে যে ওয়েজেস বা ওয়ার্কিং যে কন্ডিশন, সেটা বেতন মজুরি নিয়ে হতে পারে বা সেটা কার্য পরিবেশ নিয়ে হতে পারে, এই রিলেটেড যে কার্য মানে জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলোর যে যদি কখনো বিরোধ দেখা দেয়, সেই বিরোধ সমঝোতার ক্ষেত্রে কিন্তু এই কালেকটিভ বার্গেনিংটা কাজ করে, বা এটাও কিন্তু একটা উদ্দেশ্য। নাম্বার 2 তে দেখো যে প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ওয়ার্কার্স থ্রু কালেকটিভ অ্যাকশনস, অর্থাৎ সমন্বিত যে কার্যকলাপ সেটার মাধ্যমে যখন মানে যারা এমপ্লয়ি থাকবে তাদের যে স্বার্থ বা ইন্টারেস্ট, তাদের স্বার্থ যখন রক্ষা করা হয়, তাহলে এটাও কিন্তু একটা উদ্দেশ্য যে সমন্বিতভাবে বা সমন্বিত উদ্যোগের ভিত্তিতে বা কার্যকলাপের মাধ্যমে যখন এমপ্লয়ীদের যে স্বার্থ রক্ষার জন্য এই কালেকটিভ বার্গেনিং কিন্তু কাজ করে থাকে। এবারে দেখো রিসলভ ডিফারেন্স বিটুইন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নট ইস্যুস আবার ক্যারি আউট নেগোসিয়েশনস ভলান্টারি উইদাউট ইন্টারফারেন্স ফ্রম এ থার্ড পার্টি। আমরা এই জিনিসগুলো অ্যারাইভ এট এ অ্যামিকেবল এগ্রিমেন্ট, আমরা এখানে ফ্রেন্ডলি এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে এখানে, থ্রু এ প্রসেস অফ গিভ অ্যান্ড টেক। এখানে এই যে গিভ অ্যান্ড টেক পলিসির কথা এখানে বলা হচ্ছে যে যতটুকু দিব ততটুকু নিচ্ছি, অর্থাৎ এই বিষয়টা এরকম যে দুই পক্ষের মধ্যে বসে আমরা এখানে একটা নেগোসিয়েশন আসতেছি যে আসলে এখানে এটাও কিন্তু একটা যৌথ দর কষাকষির উদ্দেশ্য। আসলে আমরা আরো বিভিন্নভাবে জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি। যদি আমরা এভাবে চিন্তা করি, দেখো যে এখানে রিসলভ ডিফারেন্স ওভার, এবার টু হ্যাভ পিসফুল কোএক্সিস্টেন্স ফর দ্য মিউচুয়াল বেনিফিটস অ্যান্ড প্রোগ্রেস। তারপরে যদি আমরা দেখি আরেকটি দেখতে পাচ্ছি টু মেইনটেইন এমপ্লয়ার্স রিলেশনশিপ বেটার। এখানে আমরা দুই ধরনের জিনিস লক্ষ্য করা যেতে পারে। একটি হচ্ছে শ্রমিকদের দিক থেকে উদ্দেশ্যটা কিরকম হতে পারে, আর একটি হচ্ছে ব্যবস্থাপনার দিক থেকে উদ্দেশ্য কেমন হতে পারে। আসলে দেখবো আমরা যে আসলে ট্রেড ইউনিয়নের কথা আমরা বারবার করে বলি যে ট্রেড ইউনিয়নের যে অস্তিত্ব রক্ষা বা যে শক্তি বৃদ্ধি করার জন্য কিন্তু এই বার্গেনিং কাজ করে, তাহলে এটাও কিন্তু একটা এর উদ্দেশ্য। এরপরে আমরা যদি দেখি যে শ্রমিক সংঘে, আমরা কিন্তু যেটা দেখছি এটা হলো শ্রমিকদের পক্ষ থেকে বা শ্রমিকদের দিক থেকে,
তাহলে শ্রমিকদের দিক থেকে আমরা দেখতে পারলে দেখবো যে আমাদের যে শ্রমিক সংঘ রয়েছে সেই শ্রমিক সংঘের যে শক্তি বা শ্রমিক সংঘের যে অস্তিত্ব, সে অস্তিত্ব বজায় রাখার জন্য এটা উদ্দেশ্য। নাম্বার 2, শ্রমিক সংঘের যে সদস্যদের যে অর্থনৈতিক কার্যকলাপ বা অর্থনৈতিক যে কল্যাণ, অর্থনৈতিক যে অর্থনৈতিক যে বিষয় আছে, যেমন ধরো কল্যাণ, মজুরি, আর্থিক সুযোগ সুবিধা, পদোন্নতি বা কাজের যে নিয়োগের শর্তাবলী বা নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো যখন সংরক্ষণ করা হবে, এটিও কিন্তু একটা উদ্দেশ্য বা এটিও কিন্তু এই কালেকটিভ বার্গেনিং এর মাধ্যমে সম্ভব। নাম্বার 3তে শিক্ষা প্রতিষ্ঠানের কাজের উপর যখন নিয়ন্ত্রণ, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের কাজের উপরে নিয়ন্ত্রণের প্রভাব বজায় রাখার জন্যও কিন্তু বজায় থাকে। বা ব্যক্তিগত যে লক্ষ্য বা আকাঙ্ক্ষাগুলো, আমাদের একটা কর্মীর দিক থেকে চিন্তা করি যে এই বার্গেনিং এর মাধ্যমে কিন্তু ব্যক্তিগত যে লক্ষ্যগুলো আছে বা ব্যক্তিগত যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বা সম্ভব পূরণ হয়। এরপরে ব্যবস্থাপনার যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেই ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেদের যে একটা অংশগ্রহণ, সেই অংশগ্রহণ নিশ্চিত করা কিন্তু সম্ভবপর হয় এই যৌথ দর কষাকষির মাধ্যমে। এরপরে শিল্প প্রতিষ্ঠানের যে বর্তমানের যে নীতি রয়েছে, সেই নীতিগুলো যেন শ্রমিকদের কনজেনিয়াল হয় বা শ্রমিকদের জন্য যেন কনজেনিয়াল হয়, এই জন্য যে ইফেক্ট বা যে আমাদের ইনিশিয়েটিভ গুলো গ্রহণ করা উচিত, সেটি কিন্তু এই আমরা বলতে পারি যে ট্রেড ইউনিয়নের মাধ্যমে সেগুলো কিন্তু করা হয়। তবে অবশ্যই সেটিও কিন্তু দর কষাকষির মাধ্যমেই ঘটে থাকে, কেননা যখন দর কষাকষি হয় তখন কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি থাকে, আবার সেক্ষেত্রে এমপ্লয়ি যারা থাকবে তাদের পক্ষ থেকেও কিন্তু লোকজন থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মালিক কর্তৃক যে শ্রমিকদের যে শোষণ সেটা কিন্তু কম হয়ে যায়। তো এটি ছিল কিন্তু আমাদের, আমরা বলতে পারি যেটা হচ্ছে কিন্তু আমাদের এই শ্রমিকদের পক্ষ থেকে। আর যদি আমি এবারে চিন্তা করি ব্যবস্থাপনার পক্ষ থেকে কি কি উদ্দেশ্য, তাহলে আমরা বুঝতে পারবো যে শিল্প প্রতিষ্ঠানের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব ঘটে এবং উত্তরোত্তর কিন্তু উন্নত সাধন করা যায়। আবার শিল্প প্রতিষ্ঠানের উপর যে একটা বলিষ্ঠ এবং কার্যকরী যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ বজায় রাখা যায়। আবার শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু অবশ্যই স্থিতিশীল হয় এবং ন্যায়সঙ্গত কিন্তু একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ক কিন্তু রক্ষণাবেক্ষণ করা সম্ভবপর হয়। আবার আমরা যদি দেখি যে ব্যক্তিগত যে লক্ষ্য এবং সেই উদ্দেশ্য কিন্তু পূরণ করা সম্ভব হয়, কেননা ব্যবস্থাপনার যে লক্ষ্য উদ্দেশ্য সেটাই কিন্তু শ্রমিক কর্মীদের যে কর্মস্পৃহা, তাদের যে কর্ম, সেটার উপরও কিন্তু নির্ভর করে। তো যাই হোক, এগুলো ছিল আমাদের অবজেক্টিভস অফ কালেকটিভ বার্গেনিং। আমরা এখন যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ট্রাকচার অফ কালেকটিভ বার্গেনিং বলা হচ্ছে, যে গঠন। আসলে আমরা একটু আগে যে জিনিসটা আলোচনা করলাম সেটা কিন্তু ছিল ব্যবস্থাপকদের থেকে এবং তোমার হচ্ছে শ্রমিক সংঘের পক্ষ থেকে। এবারে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচার অফ কালেকটিভ বার্গেনিং, অর্থাৎ আমাদের যে লেভেল রয়েছে, আমরা যদি বলি লেভেল অফ কালেকটিভ বার্গেনিং, সেটিও ঠিক আছে, অর্থাৎ এর যে স্তর রয়েছে সেই স্তরগুলো বা গঠন রয়েছে, প্রণালী রয়েছে, সেগুলো। এখানে শুরুতেই তুমি নিচ থেকে যদি খেয়াল করি আমরা, তাহলে দেখবো যে ন্যাশনাল, উপরেরটা হচ্ছে ইন্ডাস্ট্রি আর তার উপরেরটা হচ্ছে প্ল্যান্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে যদি প্ল্যান্ট চিন্তা করি, প্ল্যান্ট লেভেল বার্গেনিং, ইট ইজ এ মাইক্রো লেভেল বার্গেনিং, এটা অবশ্যই একটু ক্ষুদ্র এবং ইট টেক্স প্লেস ইন পার্টিকুলার ইউনিট বিটুইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ট্রেড ইউনিয়ন্স অফ দ্যাট ইউনিট। এটা হচ্ছে প্ল্যান্টের কথা। আর ইন্ডাস্ট্রি লেভেল বার্গেনিং এর কথা ওখানে বলা হচ্ছে যে সেভারাল ইউনিয়নস অফ সেম ইন্ডাস্ট্রি ফর্ম, একই ইন্ডাস্ট্রির মধ্যে থেকে যখন সেটি সেভারাল ইউনিয়ন হবে, and associations and negotiations with the employers. আর ন্যাশনাল লেভেল যেগুলো হবে, in this the representative of trade unions and employers at the national level will negotiate. এখানে আমরা আরো একটু স্পষ্ট করে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো, যখন সেটা জাতীয় পর্যায়ে থাকবে বা ন্যাশনাল পর্যায়ে, তখন কি হবে, আসলে কি, যখন আমাদের দেশে বেশিরভাগ দর কষাকষিগুলো কিন্তু জাতীয় পর্যায়ে হয় এবং জাতীয় পর্যায়ে যে দর কষাকষি হবে, সেই দর কষাকষির সময় সিদ্ধান্ত গ্রহণের, সিদ্ধান্ত যে প্রতিষ্ঠানের পর্যায়েও এবং শিল্প পর্যায়ে সবাইকে কিন্তু মেনে নিতে হবে। এবং যদিও এর কোনো আইনগত স্বীকৃতি নাই, এরপরেও কিন্তু দেখা যাবে যে আমরা বলি যে এসকেওপি হচ্ছে কিন্তু আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সিবিএ হিসেবে চিহ্নিত। সিবিএ কি, আমরা একটু পরে যাবো, কালেকটিভ বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করে। শিল্প পর্যায়ের কথা যদি আমরা চিন্তা করি, শিল্প যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল যেটা আমরা বলছি মাঝখানেরটাতে, এখানে কি শিল্প পর্যায়ে কিন্তু দর কষাকষি হয়। তাহলে এখানে আমরা বলছি যে প্ল্যান্ট পর্যায়ে হয়, ইন্ডাস্ট্রি পর্যায়ে হয়, এমনকি সেটি ন্যাশনাল পর্যায়েও কিন্তু হয়ে থাকে। তো শিল্প পর্যায়ের যে আমাদের দেশে দর কষাকষি হয় এবং এই পর্যায়ে যে দর কষাকষি মোটামুটি ভাবে কিছুটা কিন্তু সাফল্যের মুখ দেখে আমরা বলবো, কারণ ইন্ডাস্ট্রিয়াল যে ফেডারেশন, এই ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশন গুলো কিন্তু মোটামুটি শক্তিশালী
এজন্য কিন্তু এটি সাফল্যের মুখ দেখে। আর সব শেষের যেই বিষয়টি বা আমরা যেটা বলছি যে প্রতিষ্ঠান পর্যায়ে যেটা বা যেটা প্ল্যান পর্যায়ে আমরা যেটা বলছি, এটা কিন্তু অবশ্যই ক্ষুদ্র এবং আমাদের প্রতিষ্ঠান পর্যায়ে কিন্তু আমাদের দেশে অবশ্যই যৌথ দর কষাকষি হয়, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে প্রতিষ্ঠান পর্যায়ে যে যৌথ দর কষাকষি এর যে একটা সাফল্য, সেই সাফল্য কিন্তু খুবই কম। কারণ আসলে এখানে যে শ্রমিক ইউনিয়ন, সে আমাদের দেশের শ্রমিক ইউনিয়ন কিন্তু অবশ্যই অনেকটা দুর্বল এবং মালিকেরা কিন্তু খুবই বেশি শক্তিশালী। তাহলে আমরা কিন্তু কিছুদিন আগে মানে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের যেখানে শ্রমিক স্বল্পতা থাকবে সেখানে কিন্তু শ্রমিক ইউনিয়ন অনেক বেশি শক্তিশালী হবে, আবার যেখানে শ্রমিকের অনেক বেশি সহজলভ্য হবে সেখানে কিন্তু সেক্ষেত্রে মালিক পক্ষ কিন্তু অবশ্যই শক্তিশালী হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের যেহেতু শ্রমিক সংঘটা এরা তুলনামূলকভাবে কম শক্তিশালী এবং মালিকেরা যত বেশি শক্তিশালী, এজন্য কিন্তু আমাদের দেশের সব দর কষাকষির সাফল্য কিন্তু জাতীয় পর্যায়ে হয়। আমরা যদি চিন্তা করি যে প্রতিষ্ঠান পর্যায়ে বা শিল্প পর্যায়ে, সেক্ষেত্রে কিন্তু আসলে অনেকটাই কম দেখা দেয়। তো এ ছিল আমাদের স্ট্রাকচারের কথা। এবারে আমরা যদি দেখি যে প্রি রিকুইসাইটস অফ সাকসেসফুল কালেকটিভ বার্গেনিং, অর্থাৎ একটা যদি সফল বার্গেনিং হতে হয় তাহলে আসলে এর যে প্রিকন্ডিশনগুলো থাকবে সেই প্রিকন্ডিশনগুলো কি কি, আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রিকন্ডিশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্পষ্ট এখানে কিছু জিনিস লেখা যে এ ফেভারেবল পলিটিক্যাল ক্লাইমেট। এখানে বলা হচ্ছে যে আমরা শুরুতেই দেখি যে আসলে যে পলিটিক্যাল যদি ব্যালেন্স থাকে একটি দেশের, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে যৌথ যে দর কষাকষিটা হবে সেটি কিন্তু অবশ্যই সাকসেসফুল হতে বাধ্য। আর এখানে যদি রাজনৈতিক হস্তক্ষেপ থাকে কিংবা যদি কোনো একটি পক্ষের সঙ্গে রাজনৈতিক কোনো যোগ সাজশ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটি সাকসেসফুল আমরা বলি কালেকটিভ যে বার্গেনিং সেটি কিন্তু সম্ভব হবে না। তাহলে এটি কিন্তু হচ্ছে আমাদের পূর্ব শর্ত যে এ ফেভারেবল পলিটিক্যাল ক্লাইমেট। দেন নাম্বার 2, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, যে সংগঠনগুলো থাকবে এটাও একই রকম বিষয়, অর্থাৎ এদের কিন্তু একটা ফ্রিডম থাকতে হবে, যে সেটা মালিক পক্ষের সংগঠন হোক কিংবা সেটি শ্রমিক পক্ষের সংগঠন হোক, অবশ্যই সেই শ্রমিক পক্ষের সংগঠন বা মালিক পক্ষের সংগঠনের মধ্যে কি বলে সংগঠনগুলো অবশ্যই স্বাধীন হতে হবে বা তাদের একটা স্বাধীনতা থাকতে হবে। নাম্বার 3, উইলিংনেস টু গিভ অ্যান্ড টেক, এই যে দেওয়া এবং নেওয়ার মধ্যে কিন্তু একটা স্বতঃস্ফূর্ততা থাকতে হবে এবং ইচ্ছাকৃত থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে। এরপরে যদি সেটা ইচ্ছাকৃত না হয়ে যদি সেটি বার্গেনিং এর মাধ্যমে চলে যায় বা সেটি যদি দেখা যায় যে হয়তো কোনো একটা পক্ষ ছাড় দিতে চাচ্ছে, কোনো একটা পক্ষ ছাড় দিতে চাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই সফল হবে। এই জন্য ছাড় দেওয়ার যে একটা টেন্ডেন্সি সেটি থাকতে হবে। ফেয়ার লেবার প্র্যাকটিসেস, আমরা বলছি যে মানে শ্রমিকের যে শ্রমের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস কিন্তু স্বচ্ছ হতে হবে। এখানে অনেকগুলো বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাটিটিউড থাকতে হবে। কোনো একটা সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধানের মানসিকতা থাকতে হবে। মানসিকতা নেই বাট অনেকবার বসা হচ্ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এই বার্গেনিং কিন্তু কখনোই সফলতার মুখ দেখবে না। দেন কন্টিনিউয়াস ডায়ালগ, একবার বসলাম আর বসলাম না, নির্দিষ্ট দিন অন্তর পরে বসার কথা ছিল বাট বসার সুযোগ পেলাম না, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। এগুলো হচ্ছে কি আমাদের প্রি কন্ডিশন। এবং আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু কিছু জিনিস, যেমন অ্যাভেলেবিলিটি অফ ডাটা, আমার যে তথ্য রয়েছে, যে ডেটা রয়েছে, সেই ডেটাগুলো কিন্তু অ্যাভেলেবিলিটি থাকতে হবে, আমাকে পেতে হবে, দেন এগুলোকে অ্যানালাইসিস করতে হবে, দেন ইউ হ্যাভ টু টেক ডিসিশনস। এবং এখানে দেখো লেখা যে স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ওয়েল অর্গানাইজড ইউনিয়নস। এখানে বারবার করে বলা হচ্ছে যে শ্রমিক সংগঠন থাকবে, সেই শ্রমিক সংগঠন কিন্তু অবশ্যই ওয়েল অর্গানাইজড হতে হবে এবং অবশ্যই সেটি স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। স্বাধীন সত্তা যদি না থাকে বা কারো দ্বারা যদি সেটা ইনফ্লুয়েন্সড না হয়, তাহলে কিন্তু সেটা তোমার হচ্ছে যে সাকসেসফুল কালেকটিভ বার্গেনিং অনায়ন করতে পারবে। আর যদি সেটি ডিপেন্ডেন্ট হয়ে যায় কারোর প্রতি, বা সেটি যদি ওয়েল অর্গানাইজড না হয়, সেটি যদি কারোর উপরে ডিপেন্ডেন্ট হয় বা সেটি যদি স্বয়ংসম্পূর্ণ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটি সাকসেসফুল কালেকটিভ বার্গেনিং তার দ্বারা সম্ভব নয়। এরপরে দেখো রিকগনিশন অফ দ্য ইউনিয়ন অ্যাজ দ্য বার্গেনিং এজেন্ট। এখানে বলা হচ্ছে রিকগনিশন অফ দ্য ইউনিয়ন অ্যাজ এ বার্গেনিং এজেন্ট। আর সব শেষে যেটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট এন্ড গুড ফেইথ, অবশ্যই পারস্পরিক আস্থা থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে, তাহলে আমরা কিন্তু যেই বার্গেনিংটা হবে সেই বার্গেনিংটা কিন্তু অবশ্যই যথোপযুক্ত হবে এবং সেটি সফল হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো ইম্পর্টেন্স অফ সিভিং কন্টিনিউস বলা হচ্ছে। এখানে গুরুত্বের কথা আমরা অনেক সময় বলে থাকি, হ্যাঁ, যে যৌথ দর কষাকষির যে গুরুত্ব সেটি এখানে আসলে বিভিন্ন ধরনের গুরুত্ব রয়েছে। একটা হচ্ছে এমপ্লয়িজ পয়েন্ট অফ ভিউ আর একটা হচ্ছে এমপ্লয়ার্স পয়েন্ট অফ ভিউ। এখানে দেখো আমরা যদি শুরুটা যদি আলোচনা করি এমপ্লয়িজ পয়েন্ট অফ ভিউ, তাহলে দেখবো ডেভেলপ এ সেন্স অফ দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যামং দ্য এমপ্লয়িজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে
মানে রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি, এই যে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা এবং এমপ্লয়ীদের মধ্যে এটা কিন্তু বাড়ে এবং এই সেন্সটা কিন্তু বৃদ্ধি পায় যদি আমাদের এই বার্গেনিং থাকে তাহলে। এবং তারপর একটা যেটা সেটা হচ্ছে যে এমপ্লয়িজ ইনক্রিজেস দ্য মোরাল অ্যান্ড প্রোডাক্টিভিটি অফ এমপ্লয়িজ, এমপ্লয়িজদের যে প্রোডাক্টিভিটি সে প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। তারপরে দেখো হেল্পস ইন সিকিউরিং এ প্রমোট অ্যান্ড ফেয়ার সেটেলমেন্ট অফ গ্রেভেন্স। তারপরে একটা কি বলছে যে ইফেক্টিভ কালেকটিভ বার্গেনিং মেশিনারি। আচ্ছা, এর আমাদের গেল এটা এমপ্লয়িজ পয়েন্ট অফ ভিউ। আমরা যদি আরো একটা জিনিস দেখি এবারে খেয়াল করি, তোমরা দেখতে পাচ্ছ যে ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউতে আমরা দেখতে পারি, দেখবো যে হেল্পস ইন রিডিউসিং লেবার প্রবলেমস, আমাদের যে সময়ের যে সমস্যা দেখা দেয় সেগুলো কিন্তু রিডিউস করা সম্ভব করা হয়। এবং মেইনটেইনিং কর্ডিয়াল রিলেশন বিটুইন লেবার অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা কিন্তু সম্ভব। আবার ওপেন্স আপ টু চ্যানেল অফ কমিউনিকেশন বিটুইন দ্য ওয়ার্কার্স অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট, থাস ইনক্রিজিং ওয়ার্কার্স পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং, ক্রিয়েট এ সেন্স অফ জব সিকিউরিটি অ্যামাং এমপ্লয়িজ। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে জব সিকিউরিটি কিন্তু সেক্ষেত্রে বৃদ্ধি পায় এবং এই যে সেন্সটা সেটা কিন্তু এমপ্লয়ীদের কাছে বা সেটি স্পষ্ট হয় এবং এমপ্লয়ীদের মনে কিন্তু সেটির একটা মানে সৃষ্টি করা সম্ভবপর হয়। আর সবশেষে যেটা দেখতে পাচ্ছ যে ইজ সিচুয়েশন, এখানে ইজি থেকে ইজ করা হয়েছে, ইজ সিচুয়েশন ফর ম্যানেজমেন্ট টু রিসলভ ইস্যুস এট দ্য বার্গেনিং লেভেল। তাহলে আমরা দেখতে পেলাম সর্বোপরি যদি আমরা আরো কিছু কথা বলি যে যৌথ মূলধনী, যৌথ যে দর কষাকষি সেটির যে গুরুত্ব, সেখানে আমরা খেয়াল করতে পারি, আমরা যদি সার্বিক দিক চিন্তা করি তাহলে বলবো যে শ্রমিক মালিকের কিন্তু অবশ্যই সম্পর্কের উন্নয়ন ঘটবে। শ্রমিক যে বা শিল্পের মধ্যে যে বিরোধ থাকে সেই বিরোধটা কিন্তু রিডিউস করা সম্ভবপর হবে, এটি কিন্তু অবশ্যই অন্যতম একটা গুরুত্ব। আমরা যদি থার্ডলি বলি তাহলে বলবো যে উৎপাদন যে বৃদ্ধি, সেই উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি সহায়ক হবে, কেননা যৌথ দর কষাকষির ক্ষেত্রে যদি দুই পক্ষের স্বার্থ সংরক্ষণ করা হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কিন্তু উৎপাদনটা বৃদ্ধি পাবে। অনুকূল একটা কার্যপরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে এবং আদালতের যে নিষ্পত্তি, এই আদালতের নিষ্পত্তির চেয়ে কিন্তু অবশ্যই একটা উত্তম প্রক্রিয়া হচ্ছে এই যৌথ দর কষাকষি। এবং এখানে কিন্তু ব্যবস্থাপনার যে স্বেচ্ছাচারিতা, সেই স্বেচ্ছাচারিতা কিন্তু অনেক সময় দূরীকরণ করা সম্ভব, কেননা এখানে দুই পক্ষের যেহেতু বসে। আমরা কিন্তু প্রথমে বলেছি যে বর্তমানের যে আগের যে ট্র্যাডিশনাল মেথড নেই, এখনকার সিস্টেমে কিন্তু পার্টিসিপেশন চলে এসেছে, অর্থাৎ দুই পক্ষের রিপ্রেজেন্টেটিভ বসে কিন্তু তারা একটা সিদ্ধান্তে আসে। এবং আমাদের দেখতে পাচ্ছি শিল্পীও যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব, একই কথা হচ্ছে, অর্থাৎ দুই পক্ষের মানুষ বসে যদি সেখানকার তাদের নির্দিষ্ট দাবি দফা নিয়ে আলোচনা করে এবং তারা যদি উইলিংলি গিভ অ্যান্ড টেক পলিসিতে আসে এবং কম্প্রোমাইজেশন আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে শিল্পীয় গণতন্ত্র, সেই শিল্পীয় গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আমরা আরো বলতে পারি যে এই যে আর্থসামাজিকের উন্নয়ন ঘটবে নিঃসন্দেহে, এবং আমরা আরো বলতে পারি যে সামাজিক যে মর্যাদা থাকবে দুই পক্ষেরই, সেই দুই পক্ষেরই কিন্তু সামাজিক মর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে এবং সবাই কিন্তু নিজস্ব জায়গা থেকে অবশ্যই দায়িত্ববান হতে শিখবে এবং দায়িত্ববান হবে এবং সর্বোপরি একটা সমাজের, একটা রাষ্ট্রের কিন্তু কল্যাণ সাধিত হবে। তো এই জিনিসগুলো ছিল আসলে আমাদের যে কালেকটিভ বার্গেনিং, সেই বার্গেনিং এর মূল গুরুত্বগুলো। আমরা এবারে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রসেস অফ কালেকটিভ বার্গেনিং। এখানে কিছু প্রসেস উল্লেখ করেছি আমি, এছাড়াও আমাদের আরো কিছু প্রসেস রয়েছে, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে আছে নেগোসিয়েশন, এক পাশে আছে ইউনিয়ন ক্লেম, আর একদিকে হচ্ছে ম্যানেজমেন্ট প্রপোজাল। অর্থাৎ এখানে ম্যানেজমেন্ট প্রপোজাল কিছু দিল, এখানে ইউনিয়ন ক্লেম কিছু করলো, এই সব কিছু মিলিয়ে একটা আলোচনা হচ্ছে এবং এখানে একটা থার্ড পার্টি ইনক্লুড করা হচ্ছে এবং তারপরে পরে এসে অনেকবার হয়তো আলোচনার প্রেক্ষিতে, সেটা অবশ্যই একদিনে নাও হতে পারে, সেটা কন্টিনিউয়াস একটা নেগোসিয়েশন মাধ্যমে সব শেষের দিকে এসে ফাইনালি একটা কালেকটিভ এগ্রিমেন্টে সাইন করা হচ্ছে। তো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা। তাহলে এর ভিতরে আমাদের আরো কিছু জিনিস রয়েছে, যেমন আমরা যদি এখন বলি যে আসলে কি কি প্রসেস অতিক্রম করা যেতে পারে। যেমন আমরা শুরুতেই বলতে পারি নাম্বার 1 প্রসেস, সম্ভাব্য যে বিরোধগুলো রয়েছে সেই বিরোধগুলো সবার আগে আইডেন্টিফাই করতে হবে, কেননা আমরা মোটামুটি সবাই একটা কথা তোমরা জানো যে আইডেন্টিফাই প্রবলেম ইজ হাফ সলভড। আমরা যদি সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে সমাধানটা অনেকটা এগিয়ে যাবে। তাহলে সবার আগের কাজ হচ্ছে সম্ভাব্য যে বিরোধগুলো থাকবে সেই বিরোধগুলোকে চিহ্নিত করতে হবে। নাম্বার 2 তে আমরা যদি চিন্তা করি তাহলে বলবো যে উভয় পক্ষের যে আলোচক, সেই আলোচকটা নির্বাচন করতে হবে, কেননা ইউনিয়ন ক্লেম করবে কে, কোন এই পক্ষের কিছু এবং ম্যানেজমেন্ট প্রপোজালের পক্ষ থেকে কিছু। তাহলে আমাদের এখানে বিষয় উভয় পক্ষের যে আলোচক থাকবে বা উভয় পক্ষের যে যারা মূলত কথা বলবেন বা সিদ্ধান্ত গ্রহণের জন্য যারা প্রস্তাব দিবেন, এই প্রস্তাবক বা আলোচক ওনারা ঠিক করবেন। তারপরে
বলা হচ্ছে যে এই যে নেগোসিয়েশনটা যে হবে, এই নেগোসিয়েশনের জন্য একটা পরিবেশ লাগবে। অর্থাৎ আমরা শুরুতে বললাম যে প্রিকন্ডিশন কিন্তু ছিল যে মানসিকতা থাকতে হবে, সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা, অর্থাৎ এখানে নেগোসিয়েশনের মানসিকতা থাকতে হবে। এখানে যে আমরা যেটা নিয়ে কথা বলছি, সমঝোতা করার চেষ্টা করছি, সেই সমঝোতার মানসিকতা থাকতে হবে। আমি আমার দাবি দফা স্ট্রং থাকলাম, অন্য কেউ অন্যের দাবি দাবি স্ট্রং থাকলো, তাহলে কিন্তু সেখানে কোনোদিনই এই মানে ইফেক্টিভ বা সাকসেসফুল কালেকটিভ বার্গেনিং সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে দর কষাকষির যে উত্তম পরিবেশ বা যে একটা সুষ্ঠু পরিবেশ, সেই সুষ্ঠু পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি করতে হবে। এবং তারপরের যে বিষয় সেটা হচ্ছে যে গঠনমূলক মনোভাব তৈরি করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু নমনীয় হওয়া বাঞ্ছনীয়। আমরা সবাই জানি যে এই কালেকটিভ বার্গেনিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই নমনীয় থাকতে হবে এবং নমনীয় হওয়া বাঞ্ছনীয়, কেননা যদি এই প্রক্রিয়ায় মানে কাঠিন্যতা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা সমাধানের সম্ভাবনা একেবারেই কম। এজন্য দুই পক্ষের একটা গঠনমূলক মনোভাব থাকতে হবে যে হ্যাঁ আমরা কিছু করতে চাই, অর্থাৎ আমরা একটা সমঝোতায় যেতে চাই, এরকম একটা মানসিকতা নিয়ে কিন্তু সেখানে বসতে হবে। আরেকটি বিষয় 5 নম্বরে যদি আমরা খেয়াল করি, দেখবো যে চুক্তির পূর্বে আসলে আলাপ আলোচনা, যত রকমের আলাপ আলোচনা আছে সব আলোচনা করতে হবে এবং এক পরস্পরের সঙ্গে কিন্তু মত বিনিময় করতে হবে। আর সব শেষের দিকে যেটা বিষয়, তারপরে হয়তো যে দর কষাকষির যে কৌশল প্রয়োগ বা এর যে পদ্ধতিগত দিকগুলো আছে সেই দিকগুলো অনুসরণ করা যেতে পারে। তো তারপরে সব শেষের যেটা আসবে সেটা হচ্ছে যে সব শেষ বলতে শেষের আগেরটা, অর্থাৎ চুক্তি সম্পাদন করতে হবে, কি কি চুক্তি। আর দলিলে অবশ্যই দুই পক্ষের যারা প্রতিনিধি থাকবেন তারা অবশ্যই সিগনেচার করবেন। আর সব শেষের যে পদক্ষেপ সেটি হচ্ছে চুক্তি বাস্তবায়ন। তাহলে এই পদক্ষেপগুলোর মাধ্যমে আসলে একটা প্রতিষ্ঠান বার্গেনিং যে কালেকটিভ বার্গেনিং সেটার যে প্রসেস সেটি দেখানোর চেষ্টা করলাম। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বার্গেনিং গুলো দেখানো হচ্ছে, অর্থাৎ কালেকটিভ বার্গেনিং যে প্রসেস বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে বাংলাদেশেও কিন্তু এই কালেকটিভ বার্গেনিং প্রসেস রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু সেই একইভাবেই কিন্তু এই কার্যকলাপগুলোকে সম্পাদনা করা হচ্ছে। Collective bargaining system in Bangladesh is very much weak এবং several factors are responsible for it. For so far, collective bargaining system has not made any remarkable progress in Bangladesh for the following reasons. কিছু কিছু কারণ রয়েছে, সে কারণগুলো যেমন দেওয়া হচ্ছে ইউনিয়নস আর নট অর্গানাইজড, এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ কারণ, আমি একটু বলেছি। এবং আরেক দ্বিতীয় নম্বর হচ্ছে কি দেখো যে মেনি ট্রেড লিডার্স আর নট এডুকেটেড, অবশ্যই কিন্তু এরা শিক্ষিত নয় এবং শিক্ষিত না হওয়ার কারণে তাদের দাবি দফাগুলো তারা ফ্লুয়েন্টলি বা তারা ইফেক্টিভলি কিন্তু প্রেজেন্ট করতে পারেন না। ফলশ্রুতিতে এটা একটা মানে কালেকটিভ বার্গেনিং কিন্তু হয় না বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটি। থার্ড যে গুড ম্যানার অফ ট্রেড ইউনিয়ন লিডার্স আর আইদার সেলফ ইন্টারেস্টেড অর পলিটিক্যালি মোটিভেটেড পারসন। এই যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে, যে একটা বর্তমানের যে বিষয় সেটা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের যে লিডাররা থাকে তারা কিন্তু নিজস্ব যে স্বার্থ সেটি বেশি চিন্তা করে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু একটা পলিটিক্যাল লিডার হয়ে থাকে। এই জন্য কিন্তু এরা কিন্তু কর্মীদের যে স্বার্থ সেই স্বার্থ কিন্তু সবসময় দেখে না। তাহলে এই যেখানে পলিটিক্যাল বিষয় চলে আসে, আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে পলিটিক্যাল একটা ব্যালেন্স থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে তারপর সবশেষে দেখো এথিক্যাল যে পজিশনস অফ মোস্ট অফ দ্য ইউনিয়নস আর নট স্ট্রং এনাফ, এটা কিন্তু স্ট্রং নয়। এবার দেখতে পাচ্ছি সিবিএ নিয়ে যদি কথা বলি, কালেকটিভ বার্গেনিং এজেন্ট, আমরা এটা দেখতে পাচ্ছি তুমি যে কালেকটিভ বার্গেনিং এজেন্ট এখানে ইন রিলেশন টু IRO 1969 and Bangladesh Labor Code 2006 the collective bargaining agent can be defined as, আমরা এখানে কিভাবে উল্লেখ করতে পারি, স্পষ্ট লেখা collective bargaining agent in relation to an establishment or group of establishment means the trade union of workers or federations of trade group of establishments in the matter of collective bargaining। তাহলে এটি ছিল আমাদের সংজ্ঞা, অর্থাৎ এই যে তোমার কালেকটিভ বার্গেনিং এজেন্ট ডিসক্রাইবড ইন সেকশন 202 in Bangladesh Labor Code and in section 22 in IRO 1969। এটা ছিল আমাদের এজেন্ট। অর্থাৎ আমরা যদি একটুখানি বলি তাহলে বলবো যে আসলে 1969 সালে যে 2-5 এ ধারায় বলা হয়েছে যে শিল্প কারখানায় যে শ্রমিকগণ থাকবে সেই শ্রমিকগণের যে কার্য বা কার্যের যে পরিবেশ বা কার্যের শর্ত, কার্য সংশ্লিষ্ট যে অন্যান্য বিষয়, সেই বিষয়গুলো যৌথ দর কষাকষির জন্য যারা নিয়োজিত শ্রমিক সংঘকে, যারা মানে নিয়োজিত যারা শ্রমিক সংঘ থাকবে সেই শ্রমিক সংঘকে বলা হচ্ছে যৌথ দর কষাকষি প্রতিনিধি, অর্থাৎ কালেকটিভ বার্গেনিং এজেন্ট। আমরা অলরেডি ইতিপূর্বে এই জিনিসটি নিয়ে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী দেখো এবারে সিলেকশন প্রসেস অফ বার্গেনিং আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে কিভাবে এটা সিলেকশন করা হয়। In any enterprise, if
there exists only one registered union with membership equivalent to a 1/3 of the total numbers of workers employed in an enterprise, then that union is legally authorized to work as CBA without any election. যদি শুরুতে দেখা যায় যে 2/3 বা 1/3 পেয়ে গেলাম টোটাল নাম্বারের ক্ষেত্রে, যদি পেয়ে যাওয়া হয় 2/3, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ইলেকশনের দরকার হয় না। ইন দ্যাট, আবার নাম্বার 2 তে in case there exists more than one legal union, a CBA is elected from among those unions on the basis of secret balloting. এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে কালেকশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য রেজিস্টার ফর ইলেকশন, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু একটা ইলেকশনের বিষয়বস্তু চলে আসবে। এবং তারপরের বিষয় হচ্ছে লিস্ট অফ দ্য এমপ্লয়িজ অর মেম্বার্স শুড গিভেন টু এ রেজিস্টার্ড বাই অনার। তখন এখানে মালিক কর্তৃক কিন্তু এদের একটা লিস্ট করা হবে এবং তারপরে ইলেক্টেড হবে যে কে হবে, এবং ইলেকশনের মাধ্যমে তখন কিন্তু এই সিবিএটা নির্ধারণ করা হতে পারে। তো যাই হোক, এটি ছিল আমাদের এই সিলেকশন প্রসেস অফ সিবিএ, অর্থাৎ কিভাবে আমরা সিলেকশন করতে পারি। আসলে মূলত বিষয়টা এরকম যে যে কর্মরত, যে প্রতিষ্ঠানের কর্মরত যে শ্রমিক থাকবে, সেই শ্রমিকের যদি 3 ভাগের মানে যদি একটা নিবন্ধনকৃত শ্রমিক সংঘ থাকে একটা প্রতিষ্ঠানে, এবং উক্ত ওই ইউনিয়নের সদস্য সংখ্যা যদি প্রতিষ্ঠানটিতে কর্মরত শ্রমিকের কমপক্ষে 3/1 অংশ হয়, তবে ওই ইউনিয়নটিকে ওই প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসেবে বিবেচনা করা যাবে। আর যেসব প্রতিষ্ঠানে একাধিক শ্রমিক সংঘ রয়েছে, এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক সংঘকে তাদের সদস্য তালিকা সহ নিবন্ধনকারীর নিকট আবেদন করতে হবে, এবং নিবন্ধনকারী তখন এই আবেদন পত্রটা পাওয়ার পরে 1 মাসের মধ্যে তারা কি করবে, গোপন ব্যালটের মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠান করবে, এবং সেখানে সর্বাধিক সংখ্যক ভোট প্রাপ্ত যে শ্রমিক সংঘরা থাকবে, সেই শ্রমিক সংঘকে তখন এই সিবিএ, অর্থাৎ আমরা যেটা বলছিলাম কালেকটিভ বার্গেনিং এজেন্ট হিসেবে তাদেরকে নির্বাচিত করবে। এটা হচ্ছে আমাদের 1969-এর যে আইন, সেই আইনের ধারা 22-2। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, এবং আজকের আমাদের আলোচনা এতটুকুই ছিল। তোমরা আজকে যারা এই অনলাইন ক্লাসটি উপভোগ করলে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।